হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি ঢাকা বোর্ড ২০২০ ভেক্টরের যেই চ্যাপ্টার ভেক্টর থেকে যেই সৃজনশীলটা আসছে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বোর্ড ২০২০ কিন্তু এখানে একটা ফিগার তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এ বি সি একটা কি বলতো ত্রিভুজ। সো এই ত্রিভুজটা দিয়ে দিচ্ছে, আর এই যে দেখো এম একটা মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু। এ বি এর মধ্যবিন্দু কত বলতো? এম। আর এসি এর মধ্যবিন্দু কত বলতো? এন। সো এই কথাটা কিন্তু তোমাকে বলে দিছে যে এম হইল এবি এর মধ্যবিন্দু, এম হইল এবি এর মধ্যবিন্দু, আর এসি এর মধ্যবিন্দু এন, এটা তোমাকে বলে নাই। যাই হোক, এটা দিয়েই আমরা খ যখন করব তখন এই ব্যাপারটা ডিটেলসে বলবো। এখন প্রথমত আমরা ক দেখতে দেখবো। কতে বলছে কি বলতো? পি টি কমা 3t আর কিউ কত? টি স্কোয়ার মাইনাস টু, সরি, টি স্কোয়ার ইকুয়াল কমা 2t। বিন্দুগামী সরলরেখার ঢাল কত বলছে বলতো? ঢাল বলছে -1 হলে তোমাকে বলছে এর মান নির্ণয় করো, মানে টি এর মান নির্ণয় করো। আবারও বলতেছি, পি এর মান কত? টি কমা 3t, আর কিউ এর মান কত? টি স্কোয়ার কমা 2t। আচ্ছা, তাহলে তোমাকে বলছে এই দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল কত বলছে? -1। তাহলে তোমাকে বলছে টি এর মান বের করতে বলছে। কার মান বের করতে বলছে? টি এর মান। সো আমরা খুব সুন্দর করে এখন টি এর মানটা বের করতেছি। দেখো দেখো দুইটা বিন্দু দিয়ে দিছে, একটা বিন্দু ক নাম্বার করতেছি আমরা। দেখো ক নাম্বার করতেছি। সো আমাকে দুইটা বিন্দু দিয়ে দিছে। বিন্দু দুইটা হইলো, একটা বিন্দু কত? একটা বিন্দু হলো টি কমা 3t। সো আমি যাচ্ছি, একটা বিন্দু হলো টি কমা 3t, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। আরেকটা বিন্দু কত বলো তো? আরেকটা বিন্দু হইলো টি স্কোয়ার কমা 2t, টি স্কোয়ার কমা 2t। সো আমি যাচ্ছি টি স্কোয়ার কমা 2t, এটা আরেকটা বিন্দু। এখন এই বিন্দুটার হইলো পি বিন্দু, আর এই বিন্দুটা হইলো কিউ বিন্দু। সো দুইটা বিন্দু কিন্তু আমাকে দিয়ে দিছে। এখন আমাকে একটা, আমি যদি তোমাদেরকে একটু ফিগার দেখাই, এখানে দেখো ব্যাপারটা লক্ষ্য করো। এই মনে করো একটা সরল রেখা, এই সরল রেখার উপরে এই একটা বিন্দু, এটা হলো পি বিন্দু। পি বিন্দু কত? টি কমা 3t। আর এই যে দেখো একটা বিন্দু কিউ বিন্দু, এই কিউ বিন্দুটা কত বলতো? টি স্কোয়ার কমা 2t। সো এই যে আমার দুইটা বিন্দু আমাকে দিয়ে দিছে। এখন আমাকে বলছে এই দুইটা বিন্দু দিয়ে তুমি যে একটা ঢাল পাবা, সেই ঢালের মান কত বলে দিছে? -1। সো এই ঢালের মান কত বলে দিছে? -1 বলছে। তো আমি কিন্তু এই দুইটা বিন্দু দিয়ে ঢাল বের করতে পারি, তাই না? সো প্রথমে আমি ঢাল বের করব। দেখো, কারণ আমাকে বলছে এই দুইটা বিন্দুগামী সরল রেখার ঢাল কত বলছে? -1। সো আমি -1 লিখে দেবো। আগে আমি এক কাজ করি, পি কিউ এর ঢালটা বের করে ফেলি। তাইলে ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। এটা কার ঢাল? এটা হলো পি কিউ এর ঢাল, তাই না? এই ঢাল বের করার সূত্র কি বলতো? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সো আমরা এখন ভ্যালুগুলো বসায় দিব। ভ্যালুগুলো কিভাবে বসাবো? দেখো এইখানে এই যে দেখতে পাচ্ছ পি বিন্দুর এই প্রথম কমার আগ পর্যন্ত এটাকে x1 নাম দিলাম, এটাকে y1 নাম দিলাম। আর এই যে কিউ বিন্দু, এই কমার আগে এই যে আমার স্থানাঙ্ক মানে বুঝ, এটাকে আমি x2 নাম দিলাম, আর এটাকে আমি y2 নাম দিলাম। সো নাম দেওয়ার পরে এখন আমি জাস্ট ভ্যালুটা বসায় দিব। ভ্যালুটা কত বলতো? y2 এর ভ্যালু কত বলতো? y2 এর ভ্যালু হইলো 2t মাইনাস y1 এর ভ্যালু কত বলতো? y1 এর ভ্যালু হইলো 3t। ওকে, x2 এর ভ্যালু কত বলতো? x2, এই যে দেখো x2 কত? t স্কয়ার। x2 কত? t স্কয়ার। সো আমি এখানে লিখব t স্কয়ার মাইনাস x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু হলো t। তো t লেখার পর এখন দেখো আমরা এখন ক্যালকুলেশন করব। বলো তো 2t মাইনাস 3t কত হয় বলো তো? -t হয়। আর নিচে হইলো কত আছে? নিচে হইলো তোমার এই যে t স্কয়ার মাইনাস t, এটা। তাহলে এখন আমরা আরেকটু যদি শর্টকাটে অঙ্কটা করার চেষ্টা করি, উপরে আছে -t, আর নিচে থেকে কি আমি t কমন নিতে পারি? এই যে t স্কয়ার মাইনাস t, তার মানে আমি t কমন নিতে পারি। তাহলে t যদি আমি কমন নেই, তাহলে এখানে কত হয়? এখানে হয় t মাইনাস 1। এবার দেখো এই যে এই t আর এই t কি হয়? কেটে যায়। তো কেটে যাওয়ার পর থাকে কি বলতো? এখানে থাকে, উপরে থাকে -1, আর নিচে কত থাকে? t মাইনাস 1। ওকে, তাহলে এই যে আমরা এটা কি পাইলাম বলতো? এটা ঢাল পাইলাম। কার ঢাল পাইলাম? পি কিউ রেখার ঢাল। আচ্ছা, প্রশ্ন মতে এই ঢালের মানটা কত দিয়েছে? এই যে ঢাল,
ঢাল কত পাইছি -1 ডিভাইড বাই t - 1। এই ঢাল সমান সমান প্রশ্নের মধ্যে দিয়ে দিছে -1। কত দিছে বলো তো -1। সো আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই ঢাল সমান সমান -1। তাইলে এই ঢাল m কত বলো তো pq, মানে pq এর ঢাল সমান সমান কত লিখতে পারি -1। এটা প্রশ্নে বলে দিছে। প্রশ্নে বলে দেওয়ার পর এখন আমরা দেখো ভ্যালুটা বসায় দেই। এই ঢালের মান কত পাইছি -1 আর নিচে t - 1 আর এই পাশে কত বলো তো -1। সো আমরা এই -1 এর নিচে কিন্তু একটা 1 আছে, আর গুণন করতে পারি। কি করতে পারি আমরা আর গুণন করতে পারি। দেখো আর গুণন করলে কত হয়, এই 1 যে -1 এর সাথে গুণ হবে -1 আর এই t - 1 এটার সাথে গুণ হবে। t - 1 যদি -1 এর সাথে গুণ হয় তাহলে এটা গুণ হলে কত হবে -t হবে আর কত +1 হবে। তো হওয়ার পর এখন এখানে একটা কাজ করবো, এই যে -t এই পাশে নিয়ে আসো, তাহলে +t আর -1 ওই পাশে গেলে কি হয়ে যাবে -1 ওই পাশে গেলে হয়ে যাবে +1। তাহলে t = কত বলো তো 2। সো আমার আনসারটা চলে আসছে। আমাকে কিন্তু এই t এর মানই বের করতে বলছে। সুন্দর করে তুমি কি আনসার লিখে দিবা, শেষ। আমার মনে হয় এই যে আমি তোমাদেরকে যে ক নাম্বারটা ডিটেইলসে বুঝাইলাম কিভাবে ঢাল বের করতে হয়, কিভাবে ঢাল বের করে অঙ্কটা করতে হয়, আমার মনে হয় তোমরা বুঝে ফেলছো। এখন আমি তোমাদেরকে দেখাবো খ নাম্বার। তো খ নাম্বার দেখার আগে আমি তোমাদেরকে আগে প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। প্রশ্নটা দেখো কি বলছে। এই যে দেখো প্রশ্নটা একটু ভালো মতো দেখলেই বুঝতে পারবা। আচ্ছা এখানে দেখো একটা ফিগার তোমাকে দিয়ে দিছে, তাই না? সো ফিগারটা দেখো, এই যে এ বি সি, একটা ত্রিভুজ দিছে। তো ত্রিভুজ এ বি এর মধ্যবিন্দু কত বলছে এম, এ বি এর মধ্যবিন্দু এম বলছে। এখন এম বলছে, বলার পরে বলছে যে এখানে আমি একটু তোমাদেরকে বলি যে এই যে এম এন আর বিসিটা কি বলতো সমান্তরাল, মানে এম এন বাহুটা আর বিসি বাহুটা কি বলছে বলতো সমান্তরাল। যদি সমান্তরাল করে তুমি একটা রেখা আঁকো, মানে এই যে এই এ বি এর মধ্যবিন্দু এম থেকে বিসি এর সমান্তরাল করে যদি একটা রেখা আঁকো, এই বিসি এর সমান্তরাল করে যদি একটা রেখা আঁকো, তাইলে এই যে দেখো এসি বাহুর একদম পুরো মধ্যবিন্দুতে যে মিলবে। কোথায় যে মিলবে? মধ্যবিন্দুতে যে মিলবে। এটাই তোমাকে এখন প্রমাণ করে দেখাইতে হবে। সো আমি তোমাদেরকে খুব সুন্দর করে প্রমাণ করে দেখাইতেছি। দেখো দেখো খ নাম্বার, আগে আমরা ফিগারটা ড্র করি। এটা এ, এটা বি আর এটা সি। এই যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটার নাম হলো এম। এই মধ্যবিন্দুটা থেকে তুমি যদি এই বিসি এর সমান্তরাল করে একটা রেখা আঁকো, এই বিসি এর সমান্তরাল একদম সমান্তরাল করে যদি একটা রেখা আঁকো, তাহলে সেইটা এই যে এসি এর কোন বিন্দুতে যায় মিলছে এন বিন্দুতে যায়। আর এই যেই বিন্দুটাতে যায় লাগবে, মানে এই যে এন বিন্দুটাতে লাগছে না, এই এন বিন্দুটা হবে এসি এর মধ্যবিন্দু। তাহলে এন কি হবে বলো তো, এন হবে এসি বাহুর মধ্যবিন্দু। সো আমরা এটাই এখন আমরা প্রমাণ করব। খতে কিন্তু আমাকে এটাই প্রমাণ করতে বলছে। সো প্রমাণ করার জন্য আমাকে যেই কাজটা করা লাগবে সেটা হলো যে আমাকে একটু ডিপ্লোম্যাটিক ভাবে প্রমাণটা করতে হবে। প্রথমে একটা অঙ্কন আঁকতে হবে। অঙ্কনটা কি? অঙ্কনটা হইলো এই যে দেখো, আচ্ছা আমাকে প্রমাণ করতে বলছে এন এসি এর মধ্যবিন্দু, তাই না? কিন্তু আমি জোর করে যে জিনিসটা ধরে নেব সেটা হলো কি, এই যে আমি ধরে নেব যে জি এসি এর মধ্যবিন্দু। বলো আপাত দৃষ্টিতে তুমি যদি তাকাও, জীবনে কি এই জি কে এসি এর মধ্যবিন্দু মনে হয়? জীবনে মনে হয় না। যে এই জি বিন্দুটা এসি এর মধ্যবিন্দু, এটা জীবনে মনে হয় না। কিন্তু তাও আমি কি জোর করে এই জি কেই এসি এর মধ্যবিন্দু ধরবো। তাহলে জি কে যদি এসি এর মধ্যবিন্দু ধরি, তাহলে আমি লিখবো ধরি জি এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমি কি লিখলাম? লিখলাম জি এসি এর মধ্যবিন্দু। তারপর আমি কি করব? এম কমা জি যোগ করি। এম কমা জি কি করি বলো তো? যোগ করি। তাহলে আমি লিখব এম কমা জি যোগ করি। ব্যাস, আপাতত এটুকু কাজ আমার শেষ। এটুকু কাজ করার পরে তারপরে আমি যেটা করব সেটা হলো যে দেখো আমি প্রমাণটা কিভাবে করি। তো এখন আমি এটা মনে করো প্রসঙ্গ বিন্দু। এই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে আমি বি বিন্দুর অবস্থান ভেক্টর নেব। বলো তো বি বিন্দুর অবস্থান ভেক্টর কত? আমি কিন্তু বেসিক ক্লাসে শিখাইছি, বলছি যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট বি, প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট সি, নিচে ভেক্টর সাইন। এম বিন্দুর অবস্থান ভেক্টর কত? ছোট এম, নিচে ভেক্টর সাইন।
এটা কত ছোট n নিচে ভেক্টর সাইন, এইটা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে জি বিন্দুর অবস্থান ভেক্টর কত ছোট জি নিচে ভেক্টর সাইন, এ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে ছোট এ নিচে ভেক্টর সাইন। ওকে, তো দিলাম। দেওয়ার পরে এখন আমরা যেই কাজটা করব, দেখো আমাদের কিন্তু প্রমাণ শুরু করে দিলাম। প্রমাণটা শুরু, তুমি একটু কষ্ট করে কি লিখবা যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এ বি সি এন এম জি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ছোট হাতের এ ভেক্টর সাইন, ছোট হাতের বি ভেক্টর সাইন, ছোট হাতের এম ভেক্টর সাইন, ছোট হাতের এন ভেক্টর সাইন, ছোট হাতের সি ভেক্টর সাইন, এগুলো সব লিখবা। ওকে, লেখার পরে এই জিনিসটা একটু সুন্দর করে লিখবা। হ্যাঁ, যদিও আমাদের পাঠ্য বইয়ে লেখা আছে এই জিনিসটা, সো আমি এত কিছু লিখলাম না। লেখার পরে এখন দেখো আমি মূল প্রমাণে চলে যাই যে মধ্যবিন্দু এম এর অবস্থান ভেক্টর, এম এর অবস্থান ভেক্টর, বলো মধ্যবিন্দু এম এর অবস্থান ভেক্টর, এই এম এর অবস্থান ভেক্টর কত বলো তো ছোট হাতের এম। আর এই ছোট হাতের এম এর মান কিভাবে পাওয়া যায়, এই যে প্রান্ত, এই এম এর প্রান্ত বিন্দুতে এই প্রান্তে কি আছে অবস্থান ভেক্টর ছোট হাতের এ, আর এই প্রান্তে কি আছে ছোট হাতের বি, এই দুইটাকে যোগ করে 2 দিয়া ভাগ দিতে হয়। তাহলে এই প্রান্তে আছে এ, এই এ প্লাস এই প্রান্তে কি আছে বলো তো বি, আর নিচে 2 দিয়া ভাগ। তো 2 দিয়া ভাগ দেওয়ার পরে এখন আমরা যে জিনিসটা করব সেটা হলো যে দেখো আমরা কিন্তু এই ক্যালকুলেশনটাকে এভাবে লিখতে পারি যে এই যে ছোট হাতের এম বলতো আমরা এই জিনিসটাকে হাফ কত লিখতে পারি বলতো এ প্লাস বি লিখতে পারি। এই ক্যালকুলেশনটাকে এভাবে লেখা যায়। তো লেখার পরে তুমি সুন্দর করে এটাকে একটা বক্স করে রেখে দিই আমি, যাতে এই বক্সটা একটু পরে আমাদের কাজে লাগবে। এইবার দেখো তো, এবার বলো তো মধ্যবিন্দু আরেকটা আছে না, আমি কারে মধ্যবিন্দু ধরছিলাম, আমি এখানে কারে মধ্যবিন্দু ধরছিলাম, আমি জি কে মধ্যবিন্দু ধরছিলাম, তাই না? আমি জোর করে জি কে মধ্যবিন্দু ধরছিলাম। সো আমি এই জি বিন্দুটাকে যেহেতু মধ্যবিন্দু ধরছি, তাহলে আমি লিখবো মধ্যবিন্দু জি এর অবস্থান ভেক্টর। তাহলে মধ্যবিন্দু জি এর অবস্থান ভেক্টর, মধ্যবিন্দু জি এর অবস্থান ভেক্টর কত হবে বলতো, মধ্যবিন্দু জি এর অবস্থান ভেক্টর কত ছোট হাতের জি, আর ছোট হাতের জি সমান সমান কত হবে বলতো এই মধ্যবিন্দুর এই প্রান্তে কি আছে এ, আর এই প্রান্তে কি আছে সি, তাহলে এই এ প্লাস সি ডিভাইডেড বাই 2, তাহলে এ প্লাস সি ডিভাইডেড বাই 2। তো আমরা এই জিনিসটা কিভাবে লিখতে পারি বলতো, আমরা এই জিনিসটাকে খুব সুন্দর করে লিখতে পারি যে এই যে দেখো ছোট হাতের জি, এটাকে লিখতে পারি হাফ কত বলতো এ প্লাস সি। দেখো এটা লিখতে পারি, এই যে আমি এটাকেও একটা বক্স করে রাখলাম। তো বক্স করে রাখার পর এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমি একটু তোমাদেরকে দেখাই। এখন দেখো এখানে আমরা এই যে দেখো এম থেকে জি এর দিকে যদি একটা ভেক্টর সাইন দেখাই, আমরা যদি এম থেকে জি এর দিকে একটা ভেক্টর সাইন দেখাই, এম থেকে জি এর দিকে যাচ্ছে, সো আমরা লিখব এম থেকে কোন দিকে যাচ্ছে জি এর দিকে যাচ্ছে। তো যদি যায় এইভাবে, তাইলে আমরা ওই যে ভেক্টরের বিয়োগ বিধি, অবস্থান ভেক্টরের বিয়োগ বিধি অনুসারে আমরা কি লিখতে পারি কে পরে আছে জি পরে আছে, তাহলে জি এর ছোট হাতের অক্ষরটা আগে আসবে, তাহলে জি মাইনাস কে প্রথমে আছে এম প্রথমে আছে তাই না, তাহলে এম এরটা পরে যাবে মাইনাস এম। ওকে, এটা লিখতে পারি আমরা। লেখার পরে এখন আমরা ভ্যালুগুলা বসাই দিব। জি এর ভ্যালু কত, এই যে দেখো জি এর ভ্যালু কত হাফ অফ এ প্লাস সি, তাহলে আমরা লিখবো হাফ অফ এ প্লাস সি মাইনাস এম এর ভ্যালু কত বলো তো, এম এর ভ্যালু হইল হাফ অফ এ প্লাস বি, হাফ অফ এ প্লাস বি। ওকে, এখন আমরা কি করব, এখানেও হাফ আছে এখানেও হাফ আছে, আমি হাফ কমন নিব। হাফ কমন নিলে কত হয় এ প্লাস সি, হাফ কমন নিলে হাফ বাদ এই মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস এ মাইনাস বি। ওকে, তারপরে প্লাসের এটা মাইনাসের এটা কেটে যায়, কেটে যাওয়ার পরে হাফ এটা কত হয় বলো তো সি মাইনাস বি। ওকে, তারপরে দেখো এখানে এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে বলতো এখানে এম জি ইকুয়াল টু কত জি মাইনাস এম, সো আমরা লিখব এম জি এ ভেক্টর ইকুয়াল টু ওই পাশে কত আছে বলতো, এই পাশে তো আছে এম জি তাই না, এম জি ভেক্টর এ দেখো এই পাশে আছে এম জি ভেক্টর ইকুয়াল টু কত সি মাইনাস বি। আচ্ছা বলতো সি মাইনাস বি মানে কত,
এই যে হাফ তো আছে ভালো কথা, এই যে হাফ আছে ভালো কথা, সি মাইনাস বি মানে কত বলো তো? বিসি ভেক্টর। এটা কিন্তু আমরা সবাই খুব ভালো করে জানি যে এমজি মানে কত বলো তো? হাফ অফ বিসি, মানে সি মাইনাস বি মানে কত বলো তো? বিসি ভেক্টর। এটা কিন্তু আমরা লিখতে পারি। তো লেখার পরে এখন একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলি, আর 2 লাইন পরেই আমাদের এই জিনিসটা খুব সুন্দর করে প্রমাণ হয়ে যাবে। দেখো, আচ্ছা এখানে দেখো একটু তাকাইলে দেখতে পারবা যে, আচ্ছা বলো তো এই যে এম আর এটা কি এন, এটাও মধ্যবিন্দু, এটাও কিন্তু আমরা যদি মধ্যবিন্দু চিন্তা করি যে এটাও মধ্যবিন্দু এটাও মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু দুইটার সংযোগ সরলরেখা, মধ্যবিন্দু দুইটার সংযোগ সরলরেখা মানে কি এমএন। এই এমএনটা কি হয় বলো তো? এমএনটা কি হয়? এই এমএন ভেক্টরটা হয় তৃতীয় বাহুর কি হয় বলো তো? অর্ধেক হয় না? মানে মধ্য ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা কি হয়? তৃতীয় বাহুর কি হয়? অর্ধেক হয়। সো আমরা এখন লিখতে পারি mn ভেক্টর ইকুয়াল টু কি? হাফ অফ বিসি ভেক্টর লিখতে পারি। mn ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো? হাফ অফ বিসি ভেক্টর। ওই যে আমাদের জ্যামিতিতে আছে এই জিনিসটা, হ্যাঁ? তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি? আমরা লিখতে পারি এটাকে 1 নাম্বার সমীকরণ দাও, আর এটাকে তুমি যে আমরা লিখতে পারি mn ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? হাফ অফ বিসি ভেক্টর। এটা কিভাবে লিখতে পারি? ওই যে ত্রিভুজের যে কোনো, ওইখানে পাশ দিয়ে সাইড নোটে লিখে দিবা যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর কি হয়? অর্ধেক হয়। এটা লিখে দিবা, আর এটা নাম দিবা 2 নম্বর সমীকরণ। কয় নাম্বার? 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 নং সমীকরণ আমরা কম্পেয়ার করব। কি করব? কম্পেয়ার করব। বলো তো হাফ বিসি ভেক্টর কার সমান? এমজি ভেক্টরের সমান। আবার হাফ বিসি ভেক্টর কার সমান? এমএন ভেক্টরের সমান। সো আমরা লিখতে পারি এই দুইটাকে যদি কম্পেয়ার করি, আমরা লিখব 1 ও 2 নং হতে কি পাই? 1 ও 2 নং হতে পাই আমরা কি? হাফ বিসি এটা সমান, আবার হাফ বিসি এমএন এর সমান। তাহলে এমজি সমান সমান কত লিখতে পারি? এমএন। তাহলে এমজি সমান লিখতে পারি এমএন ভেক্টর, তাই না? এটা লিখলাম। এখন আমরা ভেক্টর সাইন মডুলাস দিয়া ভেক্টর সাইনটা উঠায় দিই। উঠায় দিলে এমজি সমান সমান কত হইল? এমএন। এই দুইটা জিনিস হইল। এখন দেখো আমি তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখাই, তাহলেই তোমরা জিনিসটা এখন বুঝা ফেলবা। আচ্ছা শেষ পর্যন্ত আমার কি স্টাবলিশড হইলো বলো তো? মানে আমি কি স্টাবলিশড করলাম সেটা একটু দেখাই। দেখো আমি শেষ পর্যন্ত এই যে এখানে যদি তোমরা একটু ফিগারটা আরেকবার দেখো তাহলে বুঝতে পারবা ভালো করে। এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, এটা ছিল এম, আর এটা ছিল এন, তাই না? আর এখানে দেখো এইখানে এই যে এটা ছিল জি। এখন এটাকে আমরা যোগও করে দিছিলাম। এখন দেখো ভালো করে দেখো আমার কি প্রমাণ হইলো সেটা দেখো। আচ্ছা এই যে এমজি বাহু আর এমএন বাহু এই দুইটা কি সমান হইলো না? এমজি আর এমএন এই দুইটা কি সমান? আচ্ছা যখন সমান হয় তখন কি তারা এইভাবে থাকবে নাকি এরকম হয়ে যাবে বলো তো? মানে সমান যেহেতু হইলো এমজি, ধরো আমার এই হাতটা হইলো এমজি আর এই হাতটা হইলো এমএন, তাহলে তারা সমান হলে কি এরকম হয়ে থাকবে নাকি এরকম হয়ে যাবে? তো এরকম হয়ে গেলে দেখো এরকম যদি হয়ে যায় তাহলে জি বিন্দুটা কোথায় চলে আসবে বলো তো? এই জি বিন্দুটা চলে আসবে এন এর মধ্যে চলে আসবে। তার মানে আমরা অঙ্কনে কি ধরছিলাম? জি এসি এর মধ্যবিন্দু ধরছিলাম। আমি জোর করে জিটাকে কার মধ্যবিন্দু ধরছিলাম? এই এসি এর মধ্যবিন্দু ধরছিলাম না? সো এই জিটা কোথায় চলে আসতেছে বলো তো ভাই? জিটা চলে আসতেছে এন এর মধ্যে চলে আসতেছে, তাই না? তাহলে এন আর জি একই বিন্দু হয়ে গেল। তাহলে আমি ধরছি জি এসি এর মধ্যবিন্দু, তার মানে জি আর এম যেহেতু একই বিন্দু, তার মানে কি এনটাও এসি এর মধ্যবিন্দু। এখন এই জিনিসটাই আমি সুন্দর করে লিখে দিচ্ছি। দেখো লিখবা যেহেতু এমজি ও এমএন পরস্পর সমান হয়েছে তাই জি বিন্দুটি এন বিন্দুর সাথে মিলে যাবে। এন বিন্দুর সাথে মিলে যাবে। জি ও এন একই বিন্দু হবে, একই বিন্দুতে পরিণত হবে। তাহলে জি আর এন যদি একই বিন্দু হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি? আমরা জি আর এন একই বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? যে সুতরাং
সুতরাং এন কি বলতো? এসি এর মধ্যবিন্দু। এটাই তো তোমার প্রমাণ করতে বলছে, তাই না? এটাই তোমার প্রমাণ করতে বলছে। সো প্রমাণিত লিখে দিবা, শেষ। প্রমাণ করতে বললে প্রমাণিত, আর দেখাইতে বললে শর্ট। ওকে, এখন আমরা দেখব, আমার মনে হয় এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব গ নাম্বার। দেখি তো গ নাম্বার আমাদের কি বলছে। বাহ, গ নাম্বার তো অনেক সহজ। দেখো, বি সি এম এন ট্রাপিজিয়ামের বিএন আর সিএম কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, এখানে বলছে মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে পি কিউ সমান্তরাল এম এন সমান্তরাল বিসি আর পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি মাইনাস এম এন। দেখো, এটা খুব সহজ একটা প্রমাণ, আমি তোমাদেরকে এখন দেখাই দিচ্ছি। দেখো, একটু দেখলেই বুঝতে পারবা। এই যে দেখো, এইটু বি সি এম এন, এটা মাথায় রাখো, এটা মাথায় রাখলেই দেখবা শেষ। দেখো, তাহলে আমরা যদি ট্রাপিজিয়ামটা আঁকি, তাহলে এটা ছিল বি, এটা ছিল সি, আর এই জায়গাটা ছিল এম, আর এই জায়গাটা ছিল এন। এখন আমি দুইটা কর্ণ আঁকবো। কয়টা কর্ণ আঁকবো? দুইটা কর্ণ। দেখো, এই যে একটা কর্ণ, এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দু পর্যন্ত এটাকে বলা হয় একটা কর্ণ, আবার এই কৌণিক বিন্দু থেকে এটাকে বলা হয় আরেকটা কর্ণ, তাই না? দুইটা কর্ণ কিন্তু এঁকে ফেললাম। এখন এই কর্ণের মধ্যবিন্দু, এই যে এই কর্ণের মধ্যবিন্দু কত বলতো? পি। আর এই কর্ণের মধ্যবিন্দু কত বলতো? কিউ। এখন এই দুইটা কর্ণের মধ্যবিন্দুকে তুমি যদি যোগ করে দাও, তাহলে তুমি কি পাইলা বলতো? তুমি পাইলা পিকিউ। এই পিকিউটা কি হবে জানো? এই পিকিউটা হবে কার সমান্তরাল? এই পিকিউটা হবে এম এন এর সমান্তরাল, এম এন এর সমান্তরাল। আবার এই পিকিউটাই কার সমান্তরাল হবে? বিসি এর সমান্তরাল। সমান্তরাল এই যে বিসি। এটা একটা প্রমাণ করতে হবে, তাই না? এটা একটা প্রমাণ করতে হবে। আরেকটা জিনিস কি প্রমাণ করতে হবে, যেটা মুখ্য জিনিস, যেটা বারবার আসে, আরেকটা প্রমাণ করতে হবে। এই যে পিকিউ, এই পিকিউটা কি হবে জানো? এই পিকিউটা হবে সমান্তরাল বাহু দুইটার বিয়োগফলের অর্ধেক। মানে সমান্তরাল বাহু কে বলতো? ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু হলো বিসি আর এমএন। সো এই বিসি আর এমএন এর বিয়োগফলের অর্ধেক। তাহলে বিসি মাইনাস এমএন এর বিয়োগফলের অর্ধেক হবে। বিয়োগফলের অর্ধেক হবে। এটাই তোমারে প্রমাণ করতে হবে, এটাই তোমাকে প্রমাণ করতে হবে। সো দেখো, খুব সুন্দর করে আমি প্রমাণ করে দিচ্ছি। এই যে দেখো, প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এই বি বিন্দুর অবস্থান ভেক্টর কত? ছোট বি। এই সি বিন্দুর অবস্থান ভেক্টর কত? ছোট সি। এই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত? ছোট পি, নিচে ভেক্টর সাইন। এটা কত? ছোট কিউ, নিচে ভেক্টর সাইন। এটা কত হবে? ছোট এম, নিচে ভেক্টর সাইন। আর এটা কত হবে? ছোট এন, নিচে ভেক্টর সাইন। ওকে, দিলাম। এই জিনিসটাই তুমি প্রমাণের মধ্যে খুব সুন্দর করে লিখবা যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে বি বিন্দু, সি বিন্দু, এন বিন্দু, এম বিন্দু, পি কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের বি, ছোট হাতের সি, ছোট হাতের পি, ছোট হাতের কিউ, ছোট হাতের এন, ছোট হাতের এম, নিচে ভেক্টর সাইন দিবা। ওকে, এটুকু পারবা। এখন এটুকু লিখবা। এখন দেখো, ওই যে আবার শুরু করতেছি, দেখো প্রমাণ একদম পুরা মধ্যবিন্দু পি এর অবস্থান ভেক্টর, মধ্যবিন্দু পি এর অবস্থান ভেক্টর কত বলতো? ছোট হাতের পি, নিচে একটা ভেক্টর সাইন। বলতো মধ্যবিন্দু পি এর অবস্থান ভেক্টরের মান কিভাবে পাইতে হয়? দেখো তো, এই মধ্যবিন্দুর প্রান্তবিন্দুতে কে আছে বলতো? এই পাশে আছে বি, আর ওই পাশে আছে এন। তাহলে কি? বি প্লাস এন ডিভাইডেড বাই 2 লিখলাম সুন্দর করে। এবার এই জিনিসটা তো তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, ছোট হাতের পি, এটাকে হাফ কত বলতো? বি প্লাস এন, এই যেভাবে লেখা যায়। তো এভাবে লেখার পর এবার আসো, আমার কাছে কিন্তু আরেকটা অবস্থান ভেক্টর আছে, তাই না? আমার কাছে কিন্তু আরেকটা অবস্থান, মানে মধ্যবিন্দু আছে, আরেকটা মধ্যবিন্দু কত? কিউ। সো আমরা লিখব মধ্যবিন্দু কিউ এর অবস্থান ভেক্টর কত বলতো? মধ্যবিন্দু এই কিউ এর অবস্থান ভেক্টরটা কত বলতো? ছোট হাতের কিউ। সো ছোট হাতের কিউ কিভাবে পাবো বলতো? এই মধ্যবিন্দু কিউ এর প্রান্তবিন্দু থেকে এই প্রান্তে কি আছে? এই যে ছোট হাতের এম, আর এই পাশে কি আছে? ছোট হাতের সি। সো আমরা হাফ কি লিখতে পারি? হাফ লিখতে পারি
এম প্লাস কত লিখতে পারি, এম প্লাস কত সি। ওকে, এটা লেখার পর এখন আমাকে কি লাগবে বলো তো, আমার তো প্রমাণ করতে হবে কি, এই যে পি কিউ। সো আমি পি থেকে কিউ এর দিকে একটা ভেক্টর সাইন দেখাইলাম, পি থেকে কিউ এর দিকে একটা ভেক্টর সাইন দেখাইলাম। সো দেখানোর পরে আমরা কিন্তু কি লিখতে পারি বলো তো, আমরা কিন্তু লিখতে পারি যে পি কিউ যদি ওই যে ভেক্টরের অবস্থান ভেক্টরের বিয়োগ বিধি অনুসারে আমরা লিখতে পারি যে পি কিউ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, কে পরে আছে, কিউ পরে আছে, তাই না? তাহলে কিউ এর ছোট হাতের অক্ষরটা আগে আসবে, তাহলে ছোট হাতের কিউ মাইনাস কত হবে, কে আগে আছে বলো তো, পি আগে আছে, তাহলে পি এর ছোট হাতের অক্ষরটা পরে হবে, তাহলে এই যে পি। এখন আমরা ভ্যালুটা বসাই দেব, কিউ এর মান কত বলো তো, কিউ এর মান হলো হাফ অফ এম প্লাস সি, হাফ অফ এম প্লাস সি মাইনাস পি এর মান কত বলো তো, পি এর মান এই দেখো, পি এর মান কত, হাফ অফ বি প্লাস এন, তাহলে হাফ অফ কত, বি প্লাস এন। এটুকু আমার মনে হয় বুঝছো। এখন দেখো আমরা হাফ কমন নিব, এই যে এই পাশে কি আছে, এই পাশে আছে পি কিউ ভেক্টর, হাফ যদি কমন নাও তাহলে হাফ কমন নিলে কত হয়, এম প্লাস সি, হাফ কমন নিলে কত হয় বলো তো, এই মাইনাসটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস বি মাইনাস এন, আর মাইনাসটা গুণ হয়ে যাবে। এখন আমরা একটু সাজায় লিখবো, এখন আমরা কি লিখবো, সাজায় লিখবো। দেখো পি কিউ ভেক্টর ইকুয়াল টু হাফ বলো তো সি মাইনাস বি, এই যে সি মাইনাস বি, আর এখানে কত বলো তো, প্লাস এখানে কত, এম মাইনাস এন। এইবার আমরা লিখবো পি কিউ বলো তো হাফ সি মাইনাস বি মানে কত বলো তো, সি মাইনাস বি মানে আমরা সবাই জানি যে ভেক্টরের অবস্থান ভেক্টরের বিয়োগ বিধি অনুসারে আমরা লিখতে পারি সি মাইনাস বি মানে কত বলো তো, বিসি ভেক্টর, আর এম মাইনাস এন মানে কত বলো তো, এন এম ভেক্টর, এন এম ভেক্টর। কারণ আমরা সবাই জানি যে যে পরে থাকে তারটা আগে আসে, আর যে আগে থাকে তারটা পরে যায়। তো এটা লেখার পর এখন আমরা দেখো প্রমাণ আমাদের অলমোস্ট হয়ে গেছে। দেখো আমরা এই যে পি কিউ সমান সমান হাফ সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে বিসি ভেক্টর লিখলাম, প্লাস বলো তো এন এম কে কত লিখতে পারি, মাইনাস এখানে একটা মাইনাস দিবা এম এন, এটা লিখতে পারবা। কারণ কেউ যদি এন এম ভেক্টরকে এম এন বানাইতে চায়, যদি এন এম ভেক্টরকে এম এন ভেক্টর বানাইতে চায় তাহলে একটা কি দিতে হয়, মাইনাস দিতে হয়। সো আমি মাইনাসটা দিছি, এবার দেওয়ার পরে এখন দেখো আমাদের হয়ে গেছে, এটা হলো হাফ, আমরা সুন্দর করে লিখি, এই যে বিসি ভেক্টর প্লাস এম এন আছে মাইনাস এম এন ভেক্টর। ওকে, দেওয়ার পরে এখন আমরা ভেক্টর সাইন কেউ উঠানোর চেষ্টা করব। দেখো এই যে পি কিউ ভেক্টর, এই যে মডুলাস দিলাম, এই যে হাফ, এই যে বিসি ভেক্টর এটাকে আমরা মডুলাস দিলাম, এম এন ভেক্টর এটাকেও আমরা কি মডুলাস দিলাম, এই যে ভেক্টর। এখন দেখো ভেক্টর আর মডুলাস সাইন উঠে গেছে, পি কিউ হাফ এটা কত, বিসি মাইনাস এম এন। ওকে, তাহলে একটা প্রমাণ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা আশা করি তোমরা সবাই এই প্রমাণটা বুঝতে পারছো। এখন আমি তোমাদের একটু সমান্তরালটা নিয়ে একটু আলোচনা করব। সমান্তরালটা কিভাবে করে সেটা দেখাচ্ছি, একটু জাস্ট মুখ দিয়ে আলোচনা করে দিব, তাইলেই তোমরা বুঝবা। কারণ আমাদের পাঠ্য বইয়ের মধ্যে এই জিনিসটা খুব সুন্দর করে লেখা আছে। কিন্তু দেখো পি কিউ সমান্তরাল এম এন সমান্তরাল কত বলো তো, বিসি। সো আমরা যদি একটু আলোচনা করি যে বলবা এম এন, এই যে এম এন ভেক্টর, হ্যাঁ, আর পি কিউ ভেক্টর আর বিসি ভেক্টর, এই তিনটা ভেক্টরের ধারক রেখা কি একই, এই তিনটা ভেক্টরের ধারক রেখা একই। আর তিনটা ভেক্টরের ধারক রেখা যদি একই হয়, তাই তারা পরস্পর কি বলতো, সমান্তরাল। তাই তারা পরস্পর কি বলতো, সমান্তরাল। তাহলে এই কথাটাই খুব সুন্দর করে লিখবা, এম এন পি কিউ বিসি এর ধারক রেখা একই, তাই তারা পরস্পর সমান্তরাল। আমি তারপরেও কথাটা একটু তোমাদেরকে সুন্দর করে লিখে দিচ্ছি। দেখো এম এন ভেক্টর, তারপরে কত মাঝখানে আছে পি কিউ ভেক্টর, ও আরেকটা আছে কে, বিসি ভেক্টর। এই ভেক্টর তিনটির ধারক রেখা একই হবে, তাই
তারা পরস্পর কি বলতো, তাই তারা পরস্পর সমান্তরাল। মনে রাখবা তিনটা ভেক্টরের ধারক রেখা যদি কি হয়, একই হয়, তাহলে তারা পরস্পর কি হয়, সমান্তরাল হয়। তাইলে আমরা লিখতে পারি MN সমান্তরাল PQ সমান্তরাল কত বলতো, BC। সো এই যে দেখো সমান্তরাল, এখন জাস্ট তুমি ভেক্টর সাইনটা উঠায় দাও। ভেক্টর সাইন কে উঠাইতে পারে বলতো, মডুলাস উঠাইতে পারে, মানে ভেক্টরের মান নেওয়া। তাহলে এখানেও তুমি মডুলাস দিয়ে দাও, এখানেও মডুলাস দিয়ে দাও, এখানেও মডুলাস দিয়ে দাও। তাহলে MN সমান্তরাল PQ সমান্তরাল, শেষ। এই তো, এইটুকু কথা লিখলেই হবে যে কোনো সমান্তরাল প্রমাণের ক্ষেত্রে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।